সুপ্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি স্বপ্নধরা নিউজ আওয়ার এক্সট্রায় সহযোগিতায় আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতাল। বাবলি ইয়াসমিন পুরো আয়োজন জুড়ে থাকছি আপনাদের সঙ্গে। আজ আমার নির্ধারিত বিষয় যদি একবার জানিয়ে দিই, রাজনীতি ও অপেক্ষার নির্বাচন। এই বিষয়টি নিয়ে কথা বলার জন্য স্টুডিওতে সম্মানিত দুজন অতিথি আমার সঙ্গে উপস্থিত আছেন। আমার সঙ্গে আছেন সিনিয়র সাংবাদিক মাসুদ কামাল, স্বাগত জানাই আপনাকে। আছেন বিএনপির সাবেক সংসদ সদস্য নীলুফার চৌধুরী মনি আপা, স্বাগত জানাই এই আয়োজনে। যারা মাসুদ কামাল, প্রথম শিরোনাম দিয়ে একটু শুরু করেছি। হঠাৎ করে মধ্যরাতে এরকম একটা সিদ্ধান্ত, বঙ্গবন্ধু তাজউদ্দিন সৈয়দ নজরুল সহ 4 শতাধিক নেতার মুক্তিযোদ্ধা স্বীকৃতি বাতিল এবং সেটি নিয়ে সমালোচনার ঝড়। পরবর্তীতে মুক্তিযোদ্ধা বিষয়ক যিনি উপদেষ্টা তিনি পরিষ্কার করেছেন যে এটি নিয়ে আসলে বিভ্রান্তি ছড়ানো হয়েছে, সাংবাদিকরা মূলত এই বিভ্রান্তি আসলে ছড়িয়েছেন, কিন্তু বিষয়টা আসলে সেরকম না। আবার তৃতীয়বারের মতো আসলে মুক্তিযুদ্ধের সহযোগী এদের সংজ্ঞাও পরিবর্তন হয়েছে। পুরো বিষয়টিকে কিভাবে দেখছেন? দেখেন, পত্রিকাগুলো যেটা করেছে এটা ভুল করেছে। কারণ ওই প্রজ্ঞাপনে মানে ওই যে অধ্যাদেশ যেটা হয়েছে, সে অধ্যাদেশে ওনাদের আপনার মুক্তিযোদ্ধার মানে স্বীকৃতি বাতিল করা হয়েছে, ওনারা মুক্তিযোদ্ধা নয় এমন কথা বলা হয়নি। সাংবাদিকরা এরকম ভুলটা কেন করলেন, কিভাবে করলেন, আমি আসলে বুঝতে পারি না। কারণ আমরা জানি যে একটা সংবাদ যেতে হলে কয়েকটা হাত ঘুরে যায়। তারা কেউ দেখলেন না কেন, অথবা সম্পাদকীয় নীতিটাই বা কী, অথবা এডিটিংয়ের কী ক্যাপাবিলিটি ছিল ওখানে, আমার মানে এটা ধারণায় কুলায় না। আমি কখনো এরকম দেখিনি যে এত বড় ভুল তারা কী কারণে করলো, ইন্টেনশনালি করলো নাকি অজ্ঞতাজনিত কারণে করলো আমি জানি না। এটা ভুল, তাদের ভুল, এবং আমি মনে করি তাদের উচিত ভুল স্বীকার করা এবং স্বীকার করে ক্ষমা চাওয়া। কারণ পাঠকদের ওনারা বিভ্রান্ত করেছেন। আপনি বিশেষ করেন আজকে সকালে আমাকে একজন প্রবীণ মানুষ আমাকে ফোন করে বলছিলেন যে এটা কী হলো, এবং যখন আমি শুনলাম আমি নিজেও কিন্তু উত্তেজিত হয়ে গেছিলাম যে এটা কেন হবে, এটা তো হওয়ার তো কোনো লজিক নাই। কারণ তাজউদ্দিন আহমেদ মুক্তিযোদ্ধা না, এটা ভাই যে বলবে তাকে তো লোকে পাগল ছাড়া কিছু বলবে না। তো যাই হোক, এনিওয়ে তারপরে তো দেখলাম ঘটনাটা এটা ঠিক না। এটা একটা মানে আমার মনে হয় এটা ওই মাধ্যমের ওই যে মিডিয়া এটা ভুল আমি মনে করি। কিন্তু পাশাপাশি আমার দুটো প্রশ্ন। একটা প্রশ্ন হলো মুক্তিযোদ্ধা এবং মুক্তিযুদ্ধ এর সংজ্ঞা পরিবর্তন করা এই মুহূর্তে কেন জরুরি, সেই প্রশ্নটিও আমার। এইটা প্রশ্ন আমার কাছে ক্লিয়ার না। একটা অন্তর্বর্তী সরকার এসেছেন, ওনাদের কি এটা প্রধান কাজ? ওনারা এমন একটা কাজ করলেন যে কাজটার মাধ্যমে মানুষের মধ্যে একটা বিভ্রান্তি তৈরি হলো। একটা এটা নিয়ে আলোচনা হবে এবং সবাই বলছে যে এই সময় কেন প্রয়োজন হলো। এই সময় প্রয়োজনটা আমি আমার ক্ষুদ্র বুদ্ধি যতটুকু বুঝি যে ওনারা প্রত্যেকটা সময় একটা একটা কাজ করেন, তখন একটা আওলা বাজায় মানুষের দৃষ্টিটা ওদিকে ঢুকাই দেন, এই ফাঁকে কিছু করার চেষ্টা করেন। এখন ওনারা কোন ধান্দা নিয়ে বসছেন এটা আমি ঠিক জানি না, হয়তো 2-1 দিনের মধ্যে ক্লিয়ার হবে। যে দেখবেন যে এর ফাঁক দিয়ে আরেকটা কিছু করতে যাচ্ছেন। তা না হলে এটা কোনো কাজই তো না। এখন এটা কি ওনাদের কাজ? একটা একটা যখন একটা গভর্নমেন্ট আসবে, রেগুলার গভর্নমেন্ট আসবে, পলিটিক্যাল গভর্নমেন্ট আসবে, তখন তারা দেখবে। তো ওনাদের এটা করতে হবে এখন, একটা প্রশ্ন আমার। আর দ্বিতীয় প্রশ্ন হলো যে ওনারা এখানে মুক্তিযুদ্ধ কাকে বলে এটা একটা সংজ্ঞা দিয়েছেন, মুক্তিযোদ্ধা কারা তারও একটা সংজ্ঞা দিয়েছেন, সহযোগী কারা। এখানে আমার একটা খুব মানে ইন্টারেস্টিং বিষয় মনে হয়েছে। সেই জিনিসটা হলো মুক্তিযুদ্ধ অথবা যোদ্ধা যাই বলেন না কেন, এখানে ওনারা বলতে চেয়েছেন যে যুদ্ধ হলো সেইটা যা নাকি ওই সময় হয়েছে, কার বিরুদ্ধে হয়েছে, পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে হয়েছে, এবং তার সঙ্গে তারা যারা সহযোগী তাদের বিরুদ্ধে হয়েছে। সহযোগী হিসেবে 3টা পলিটিক্যাল পার্টির নাম আছে। এই 3টা পলিটিক্যাল পার্টি হলো তৎকালীন মুসলিম লীগ, জামায়াতে ইসলামী এবং নেজামে ইসলামী। এই 3টা পার্টির নাম কিন্তু সংজ্ঞার মধ্যে আছে, মুক্তিযোদ্ধার সংজ্ঞার মধ্যেও আছে, মুক্তিযুদ্ধের সংজ্ঞার মধ্যেও আছে। তার মানে এই সংজ্ঞার মাধ্যমে কিন্তু জামায়াতে ইসলামীর ভূমিকাটা তখন কি ছিল সেটাকে ক্লিয়ার করে দেওয়া হলো। তো এইটা আমার কাছে খুব, কিন্তু আমি খুব এনজয় করেছি। সেটা বলি যে এখন তো আসলে জামায়াতে ইসলাম কিছু বলে না। 71-এ তারা কি করেছে কি না করেছে কেউ কিন্তু কিছু বলে না। বেশি চাপাচাপি করলে জামাতের আমির বলে তখন আমি ছোট ছিলাম। ওনারা সব কিছু জানে, কিন্তু মুক্তিযুদ্ধের কথা বলে বলে ছোট ছিলাম। তো ছোট ছিলেন উনি, কিন্তু এখন এই ডেফিনিশনের মধ্যে বোঝা গেল যে না, আপনি ছোট থাকতে পারেন, কিন্তু আপনারা যারা মুরব্বী ছিলেন ওনারা এই আকামগুলি করছেন, এবং এই আকামগুলি করার কারণে
ওনাদের অবস্থানটা আমরা মোটামুটি যে এসে মানুষ এখন একটা পাইল অবস্থান পরিষ্কার হলে এর পরবর্তী বিষয় কি এই সরকার অন্তর্বর্তীকালীন সরকার কি কিছু করবে বলে আপনার মনে হচ্ছে? কি করবে জানি না, এই সরকার কি করবে বলা বড় কঠিন। এদের মতলব, সবকিছুর মধ্যে মতলব আছে, এখানেও একটা মতলব আছে, কিন্তু সেই মতলবটা একটু বলি তারপরে শেষ করি। মতলবটা হলো মুক্তিযুদ্ধ এটাকে সংজ্ঞায়িত করতে যে ওনারা একটা কথা বলেছেন, আমাকে এই সংজ্ঞাটা একটু পড়তে সুযোগ দেন, তাহলে আমি একটু পড়ি। মুক্তিযুদ্ধ অর্থ কি এর ব্যাখ্যা ওনারা দিয়েছেন। সেটা বলেছেন যে 1971 সালের 26শে মার্চ থেকে 16 ডিসেম্বর পর্যন্ত একটি স্বাধীন গণতান্ত্রিক রাষ্ট্র হিসাবে বাংলাদেশের জনগণের জন্য সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠার আকাঙ্ক্ষায় হানাদার ও দখলদার বাহিনীর বিরুদ্ধে যার যে যুদ্ধটা হয়েছে এটা মুক্তিযুদ্ধ। তো জনগণের আকাঙ্ক্ষাটা কি ছিল? ওনারা দাবি করছেন সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠার আকাঙ্ক্ষা। দিস ইজ নট ট্রু। এই শব্দগুলি হলো গিয়ে ওই যে ইউনূস সাহেবের একজন ভাড়াটে বুদ্ধিজীবী আছে, আমেরিকান নাগরিক ডক্টর আলী রিয়াজ, উনি আবার আমার আমি এখন আনফর্চুনেটলি বলি, উনি আমার সরাসরি টিচারও ছিলেন। আচ্ছা, তো এই ভদ্রলোক উনি যে সংবিধান সংশোধন করতেছেন ওইখানে এই কথাগুলি বলেছেন, সংবিধানে সাম্য, সামাজিক মর্যাদা ও সামাজিক ন্যায় বিচার। সেটা তো 72-এর সংবিধানের মূলনীতি। কে বললো আপনাকে 72 সংবিধান মূলনীতি এটা হবে কেন? 72 সংবিধান মূলনীতি হলো আপনার জাতীয়তাবাদ, গণতন্ত্র, সমাজতন্ত্র এবং এই ধর্ম নিরপেক্ষতা। জি, দেখেন তখন যারা মুক্তিযুদ্ধ করছে তারা এইগুলো জানতো না। এই মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার, কোথা থেকে এলো? তারা যেগুলো জানতো সেগুলো হলো 4টা ছিল তখন ওই সময় যে মূল প্রেরণাটা। এক নম্বর প্রেরণা ছিল গণতন্ত্র। একটা ইলেকশন হয়েছিল, সেই ইলেকশনে গণতান্ত্রিক প্রক্রিয়া ইলেকশন হয়েছিল, সেই ইলেকশনে ক্ষমতা হস্তান্তর করা হচ্ছিল না, এই জন্য মানুষ ক্ষুব্ধ ছিল। তার মানে গণতন্ত্র একটা ইস্যু ছিল। কোথায় এখানে আছে গণতন্ত্র? নাই। মানুষ গণতন্ত্রের জন্য লড়াই করেছিল। ওই সময় আরেকটা ইস্যু ছিল যে ইসলামের নাম দিয়ে, ধর্মের নাম দিয়ে তারা দুই পাকিস্তানকে এক রাখার চেষ্টা করেছিল। আমাদের জনগণ বলছে না, আমাদের একটা জাতীয়তাবাদ আছে, আমরা যতটা মুসলমান আছি ঠিক আছি, কিন্তু দেশ চালানোর ক্ষেত্রে আমাদের একটা জাতীয়তাবাদ ছিল, ধর্ম নিরপেক্ষতা ছিল। দেখেন কিন্তু সাম্য, মানবিক মর্যাদা, এই যে সামাজিক এটা কোথা থেকে এলো? মানে এটাই যে ওনাদের মাথা থেকে আসছে, বারবার যে বলা হচ্ছে এই বিষয়টা, এটা এখানে আসছে। এই যে নতুন যে সংবিধান হচ্ছে সেখানে আনা হচ্ছে, আলী সাহেব আনছেন, মহাজ্ঞানী উনি আনছেন। আচ্ছা, এগুলোর সঙ্গে বাঙালি আমাদের দেশের জাতি বা মানুষের কোনো সম্পর্ক নাই এবং এগুলো টিকবে না। তো দেখেন আরেকটা কথা বলি, দেখেন সমাজতন্ত্র তখন ছিল, হ্যাঁ সময়ের প্রেক্ষিতে এখন সমাজতন্ত্র হয়তো অপ্রাসঙ্গিক হয়ে গেছে, হতে পারে, আমার কোনো আপত্তি নাই, কিন্তু সবই অপ্রাসঙ্গিক হতে পারে। কিন্তু 71-এর বাস্তবতাটা কি ছিল? 71-এর বাস্তবতা কিন্তু এগুলি ছিল। কিন্তু তখন যারা মুক্তিযুদ্ধ করেছেন তারা এইগুলির আকাঙ্ক্ষায় করেছেন। পরবর্তী সময়ে অনেক কিছু চেঞ্জ হয়েছে, সেটা এক হিসাব। কিন্তু যখন আপনি মুক্তিযুদ্ধকে সংজ্ঞায়িত করবেন তখন আজকের আকাঙ্ক্ষাকে তখন নিয়ে ঠেলা যদি দেন, এটা হবে না রে ভাই, হবে না। নাতির টুপি নানার গায়ে দাদার মাথায় দেওয়ার চেষ্টা করেন না, এরা সেই চেষ্টা করতেছে। জি, অসংখ্য ধন্যবাদ। একটু মনিয়াপা আপনার কাছে একটু আসি। এই যে বিভ্রান্তি, যে মানে মুক্তিযোদ্ধার স্বীকৃতি নিয়ে যে বিভ্রান্তিটা তৈরি হলো, সেটা নিয়ে আসলে বিএনপি কি বলছে? ধন্যবাদ আপনাকে। যারা শুনছেন আমার শুভেচ্ছা, অভিনন্দন, আমার সহালোচককে শুভেচ্ছা। বিএনপি এখনো বোধহয় এই নিয়ে কোনো ওই ধরনের কথা বলে নাই ওপেন, তাহলে আপনারা জানতেন। তো আমি যেটা আমার বিবেকসম্মত কথা বলি, যদি আমি বিএনপি করি, এবং বিএনপিও আমার মনে হয় আর বাইরে যাবে না। আমার সাথে আপনার শত্রুতা থাকতেই পারে, সেটা আলাদা হিসাব, কিন্তু মুক্তিযোদ্ধা, রাজাকার, অপরাধী, নিরপরাধ সব একাকার করা ঠিক হবে না। আমি যেটুকু আমার কাছে মনে হয়, শেখ মুজিবুর রহমান সাহেব যুদ্ধে ছিলেন না, কিন্তু এটা সত্যি যে তার নামের উপর যুদ্ধ হয়েছে। এবং তাজউদ্দিনের মেয়ে শর্মিলী আহমেদ, না হ্যাঁ, উনি যে বইটা লিখেছেন নেতা ও পিতা, সেই বইতে কিন্তু স্পষ্ট লিখেছিলেন যে তার বাবা 25শে মার্চের বিকালবেলা তার নেতার সাথে দেখা করতে যাওয়ার পরে যে কথোপকথনটা হয়েছে, তুমি তোমার মতো একখানে চলে যাও, কোনোখানে সেফ জোনে থাকো, আমি কোথায় আছি জিজ্ঞেস করো না, মানে তাকে তো নেতা মেনে তারা এটা ঠিক। শুনেন, যদি যুদ্ধটা হয়েছে শেখ মুজিবের নামের উপর, এবং যুদ্ধটা হয়েছে তখন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছেন,
প্রথমে ঘোষণা দিয়েছে নিজের নামে, আমি মেজর জিয়া বলছি। তারপরে যখন মনে করেছে পাকিস্তানে তো এটা প্রায় সময়ই কু হয়, এটাকে যদি বিশ্বে কু হিসেবে চালিয়ে দেয় তাহলে তো আসলে আমাদের টার্গেটটা ফুলফিল হবে না। তখন উনি বলেছেন মেজর জিয়া অন বিহাফ অফ শেখ মুজিবুর রহমান, এই কথাটা বলেছেন আওয়ার লিডার। তো এই যে তার নামের উপর যুদ্ধ হয়েছে, উনি যদি কৌশলে যদি লুকিয়েও থাকেন বা ধরা দিয়েও থাকেন, সেটাকে আমি এই মুহূর্তে আমি ওইটাকে আপনি হলে আমি হলে তাই হয়তো করতাম। কারণ সংখ্যাগরিষ্ঠ কারা ছিল, ওনার দলই কিন্তু সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে এবং অবিভক্ত পাকিস্তানের প্রধানমন্ত্রী হওয়ার কথা। জি। তো সেইখানে যদি এই যুদ্ধের অবতারণা না হতো, উনি প্রধানমন্ত্রী হতেন যদি পাকিস্তান বা আপনার পশ্চিম পাকিস্তান যদি এই টালটিবাল্টিটা না করতো, তাহলে উনি হতেন। তো সেই জায়গা থেকে যদি চিন্তা করি, উনি মুক্তিযোদ্ধার তকমা থেকে বাতিল হবে এটা আমি মনে করি না, এবং অবশ্যই তাজউদ্দিনরা এরকম এই জায়গাটায় হবে এটাও আমরা মনে করি না। কারণ এই যে এই এতদিনের যারা সত্যিকার অর্থে এই দেশটাকে এখন পর্যন্ত ধারণ করে না, অথচ এই দেশের রূপ রস গন্ধ প্রকৃতি সবকিছু উপভোগ করে সম্পূর্ণরূপে, শুধু তাই করে না, দখল করে। তারা যদি এত কিছু করতে পারে, কোনো সরি না বলে, কোনো রকমের কোনো না করে, আপনার যদি এত কিছু করতে পারে, যাদের নাম দিয়ে যুদ্ধ হয়েছে এবং যারা অনেকেই এর মধ্যে যুদ্ধে ছিলেন, অংশগ্রহণ করেছিলেন, তো তাদেরকে নিয়ে এতদিন পরে অন্তর্বর্তীকালীন সরকার অন্তত পক্ষে এটা নিয়ে কথা বলতে পারে না। নিশ্চয়ই বিএনপি বা অন্যান্য রাজনৈতিক দলের সাথে নিশ্চয়ই এটা নিয়ে কোনো কথা হয় না, কারোর সাথে এটা নিয়ে তো কথা হওয়া দূরের কথা। এই যে এত বড় বাজেটটা পেশ করলে, আচ্ছা বাজেট প্রশ্নে আসতে বাজেটের যাচ্ছি নিয়েও আপা। তো তারা কথা বলেন নাই। কোন রাজনৈতিক দলের সাথে যাদের অভিজ্ঞতা আছে, যারা এই দেশে অনেক দিন পরিচালনা করেছে, তাদের সঙ্গে কথা বলার প্রয়োজনই বোধ করে না। সেটি তারা আপনারা যখন বলেছেন, যা মনে জি। করছে তাই করছে। যেখানে তাদের হাত দেওয়ার কথা না, সেইখানে তারা অনেক রকম উল্টাপাল্টা করছে। এটা তো তাদের কথা ছিল না। এটার নাম তো সংস্কার না, এটার নাম আপনার নির্বাচনের জন্য যদি এত কিছু বের করে, এই কথাটা এটা কি সংস্কার? এটা আপনার নির্বাচিত সরকার এসে ওই সময় যারা জন্মগ্রহণ করে আপনার মুক্তিযুদ্ধের সনদ নিয়ে চাকরিতে ঢুকেছে, তাদের বিরুদ্ধে কিছু বলতে পারে, সেটাও নির্বাচিত সরকার। এগুলো নিয়ে এখন কাজ করার টাইম না। আপনি এই ছোটখাটো নিয়ে কাজ করবেন, বিরাট কিছু এত বছর যাবত ভোগ করছে যারা, এখন এটা নিয়ে কাজ করে আপনি নির্বাচনকে ঢিলেমিলে করে পিছায় দিবেন, এটা হতে পারে না। আক্ষেপের জায়গা তো নিশ্চিতভাবেই আছে। তারপরও বলা হচ্ছে যে এটি একটি বাস্তবমুখী বাজেট, একটা সংকোচন মিতব্যয় একটা বাজেট এটি। সেখান থেকে একটু মূল্যায়নটা শুনতে যাব যে বাজেট কেমন দেখলেন আপনি? আপনি একটা কথা বলি, যারা কালো টাকাকে সাদা করার মতো এই নোংরা খেলায় মত্ত থাকে, তারা আর যাই হোক না কেন এই দেশের, তাহলে বিগত স্বৈরাচারের সঙ্গে তফাৎটা কি তাদের? এবং সেটা দিয়ে কি করবে? ফ্ল্যাট কিনবে, সম্পত্তি কিনবে। তাতে কি হবে? যারা সারা জীবন ইনকাম করেছে, টুকটুক ছোট 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 করে তারা সারা জীবন একটা স্বপ্ন দেখেছে, একটা ঘর হবে, একটা বাড়ি হবে বা একটা ক্ষেত হবে, তারা কিন্তু ওইখানে প্রতিযোগিতায় টিকতে পারবে না। ওইখানে কিন্তু কালো টাকার দৌরাত্ম্যদের অনেক কিছুই হবে। তারপর আপনি মনে করেন এই অর্থ উপদেষ্টা উনি বলেছিলেন কি প্রথমে এসেই যে খুব বেশি সমস্যা নাই, যা টুকটাক সমস্যা আছে এটা তারা ঠিকঠাক করতে পারবে। এখন ওনারা বলে যে অনেক রকম সমস্যা, এবং এই যে এই ধরেন আর 9 মাস 10 মাসে আপনার ওয়ার্ল্ড ব্যাংক কি বলেছে, আপনার 27 লক্ষ নতুন অতি দরিদ্র ঢুকে গিয়েছে। সেই অতি দরিদ্রের মধ্যে আবার নারীরা হইল 18 লক্ষ। তো এই যে তাদের জিডিপি গ্রোথ কত 4-এর নিচে নেমে গিয়েছে, যেটা আপনার 24-25-এও ছিল, সরি 23-24-এও ছিল আপনার 4.22-এ। তো সেইখানে তারা যে বাজেটগুলো যেগুলো সবসময় মানুষের নিত্য ব্যবহার্য, সেগুলোর দাম বেড়ে গেছে। যেগুলো মানুষ ব্যবহার করবে না কালে ভদ্রে, বছরে একবার কিনলে 10 বছর না ব্যবহার করলেও চলবে, এগুলোর আপনার দাম কমানো হয়েছে। বা এই যে এই জায়গাগুলো থেকে আমরা মনে করি যে এই বাজেটটা অবশ্যই কোনো এই অর্থনীতিবিদরা যে সরকারে আছে তাদের বাজেট না। জি, এটা হলো গরিব মারার এটা বাজেট। একটু মাসুদ কামাল ভাইয়ের কাছ থেকে একটু জানতে চাইবো, এই বাস্তবমুখী বাজেটকে আপনি কিভাবে দেখবেন? কারণ অনেকেই বলছে যে এটা বিশেষ কোনো পরিবর্তন আসেনি, গতানুগতিক বাজেট, তবে কিছু টুইস্ট রয়েছে এর মধ্যে। দেখেন বাজেটে হয় কি, আমি ভালো অর্থনীতি বুঝি না, কিন্তু আমি অর্থনীতির ছাত্র না। আমি আমার কমন সেন্স দিয়ে কিছু কথা বলি।
আওয়ামী লীগ আমলে বাজেটগুলো যেগুলো হতো, আওয়ামী লীগের বাজেটকে আমরা কি বলতাম? সবাই বলতো, এই সালাউদ্দিন সাহেব বহুবার বলছেন, এই আহসান ইস মনসুর বহুবার বলছেন, আওয়ামী লীগের বাজেট কোন বলছেন লুটপাটের বাজেট ছিল, উচ্চাভিলাষী লুটপাট। লুটপাটের বাজেট বেসিক্যালি বলা হতো। ওই বাজেটের সঙ্গে আপনি নিয়ে আসেন এই বাজেটেরটা, দু একটা ফিগারের পার্থক্য ছাড়া আর কোনো পার্থক্য নেই। কোনো সব পার্থক্য মিলে নেই। মাত্র 7,000 কোটি টাকা কম। মানে বিভিন্ন এটা কি খাত দেখেন যা এটা? আছে সবগুলি একই, যা ছিল ওই একই ফরম্যাট। ওই ফরম্যাটের মধ্যে খালি ফিগারগুলো একটু এদিক সেদিক করছে। আচ্ছা এবং যেটা করছে এই বাজেট সম্বন্ধে বলা হচ্ছে, আমি অত বেশি বলবো না, আমি দুই একটা পয়েন্টে বলি, জি পরে দুই একটা পয়েন্ট বলবো এই কারণে, তারপরে আপনার মনে হবে যে বেশি পয়েন্ট ভাগ্যিস বলে নাই, বললে আবার ঝামেলা হইতো। আচ্ছা ভাই, পয়েন্টগুলি point বলি আপনাকে। বলেন। জি প্রথমে কি বলছে যে এটা হলো গিয়ে বৈষম্যহীন বাজেট হবে, এটা একটা বাজেট তো বৈষম্যহীন। আচ্ছা ফাইন, কোটা বিরোধী আন্দোলনের মাধ্যমে এরা আসছে না? জি আচ্ছা, করমুক্ত আয় সীমা আগামী বছর ধরে তারা করছে যে জুলাই যোদ্ধাদের জন্য করমুক্ত আয় সীমা হলো 5 লাখ টাকা, জি আর আমার আপনার জন্য হলো 3,75,000 টাকা 3,75,000 হবে। টাকা। তো এটা কি বৈষম্য না? বলবেন যে জুলাই যুদ্ধ, আচ্ছা জুলাই যুদ্ধে কারা ভাই? 10 মাস হয়ে গেছে, আপনি এখনো জুলাইয়ের এই আন্দোলনে কতজন মারা গেছে এইটাই করতে পারেন নাই, এই লিস্টই করতে পারেন নাই পর্যন্ত। এই গভর্নমেন্টও পারে নাই, কেউ পারে নাই। জামাত একটা লিস্ট করছে 691 জনের, ওইটা আমি দেখছি, খুব গোছানো একটা লিস্ট করছে জামাত। আর কেউ তো কয় না। বিএনপি এত বড় দল, এই কামে তারা হাত পাকায় নাই। তারা আছে প্রত্যন্ত অঞ্চলে একদল লুটপাট করতেছে আর উপর থেকে গেলে বহিষ্কার করতেছে, এই কামের কাম কিছু করতেছে না। কিন্তু তারা এটা করতে পারতো না, একটা লিস্ট তাদের সারা দেশে তাদের সংগঠন আছে, করতে পারতো না? করে নাই, কেউ করে নাই। তো আপনাকে লিস্টই করতে পারেন নাই, আপনি জুলাই যোদ্ধা কেমন করে নির্ধারণ করবেন? কে জুলাই যোদ্ধা? যে রাজপথে যে মিছিল করছে সেই জুলাই যোদ্ধা? রাজপথে মিছিলটা করে নাই কে? সবাই করছে। করে নাই কে বলেন আপনি আমারে? সবাই করছে, গৃহবধূও করছে, ছোট ছোট বাচ্চারাও করছে, আমার ফ্যামিলিতে অনেকে গেছে, আমি নিজে দেখছি। এসএসসি পরীক্ষার সামনে তার হাত ধরে সবাই তার মা গেছে। চলে গেছে, আমার ছোট ভাইয়ের বউ গেছে, মিছিলে গেছে। অনেকে আতঙ্ক বোধ করছে, এই তো ওরে নিয়ে গেলাম সামনে, তোর পরীক্ষা যদি কিছু হয় হইলে হবে। এই সাহসটা তখন এই দেশের মানুষ কোথায় পাইছে? নিজেদের যে অন্তর্গত ক্ষোভ ওই সরকারের প্রতি, তার বহিঃ প্রকাশ ছিল ওইটা। তো জুলাই যুদ্ধে কে না এই মুক্তিযুদ্ধের তালিকা করে নাই? জি এরকম একটা ধান্দাবাজি এই আর একটা মানে শুরু হয়েছে। এর নাম বৈষম্য, এর নাম বৈষম্য বিরোধী বাজেট। এটা ভাই কি বলে না, তারা? এখানে আরেকটা ক্লু দেই, যাদের পয়সা বেশি তাদের কিন্তু কর কম। যাদের পয়সা কম 6 লাখ টাকার মধ্যে তাদের কিন্তু কর বেশি পার্সেন্টেজ অনুযায়ী। তাহলে এটা কি গরিব মারার বাজেট? আচ্ছা আর একটা কথা বলি, শুনেন আর একটা কথা বলি। কালো টাকা সাদা একটা ব্যবস্থা রাখছে। জি আচ্ছা, আগে আওয়ামী লীগ আমলে লুটপাট হইতো, কাজে টাকা কালো হইতো বেশি, তাই না? কালো জিনিসটা কি? ঘুষ খেলে পরে এটা কালো টাকা, তাই তো? একজনের থেকে টাকা নিলাম, এটা কালো টাকা। মানে নিলাম, তদবির করে বাণিজ্য করে নিলাম, কালো টাকা। তাহলে এটা তো আগে ছিল। জি তখন তাদের নয় সরকার নয় চেষ্টা করতো যাদেরকে আমি করি, ব্যবস্থা করি একটা টাকাটা। এইবারও রাখছে। তো এইবারে লুটপাট কে করতেছে ভাই এই 10 মাসে? তাহলে কি আমি বলবো যে কালো টাকা সাদা করার এই জিনিসটা রাখাই হয়েছে কতিপয় এপিএস পিএস এবং কতিপয় উপদেষ্টার টাকাগুলি বৈধ করার জন্য? মতলবটা কি রে ভাই? বুঝান আমারে ভাই, জি মতলবটা কি? আমার মনে হয় দুইটাই চলবে মোটামুটি। একজন দর্শক আছেন আমাদের সঙ্গে এই মুহূর্তে, তার প্রশ্ন শুরু করতে চাই। দর্শক স্বাগত জানাচ্ছি, কে বলছেন, কোথা থেকে বলছেন, আপনার প্রশ্ন করবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, আপনাকে শুনতে পাচ্ছি, আপনি বলবেন। আমি ঝর্ণা বলছিলাম গাজীপুর থেকে। জি প্রশ্ন করুন। আমার প্রশ্নটা হলো যে বাংলাদেশের এই স্বাধীনতা যুদ্ধ নিয়ে এত কথা কেন? ৭১-এর যুদ্ধ নিয়ে মানে যুদ্ধই হয় নাই, কে যুদ্ধ করলো কে যুদ্ধ করলো না, কে ঘোষণা দিল কে ঘোষণা দিল না, এইটা বৈধ না ওইটা বৈধ না। পৃথিবীতে অনেক দেশে যুদ্ধ হয়ে দেশ স্বাধীন করে দেশ পরিচালনা হইতেছে, সেখানে কোনো বিরোধিতা নাই। কিন্তু শুধু বাংলাদেশেই কেন স্বাধীনতা নিয়ে ৭১ নিয়ে এত কথা হচ্ছে? আপনি আর কোনো প্রশ্ন আমরা রাখতে শুরু চান? থেকে জন্মে থেকে আমার প্রশ্নটা হলো, জি আমি প্রশ্নটা একটু করি। আমার প্রশ্নটা হলো ৫ই আগস্টেরটাই কি ডক্টর ইউনূস বৈধতা দিতে চাচ্ছে কিনা ৭১টাকে মুখে? জি এইটাই আমার অসংখ্য প্রশ্ন। ধন্যবাদ, আপনি থাকুন আমাদের সঙ্গে। মনিয়াপা, আপনার কাছ থেকে উত্তরটা নেই।
প্রশ্নটা আসলে শেষের টুক বুঝতে ও পারি। আচ্ছা, উনি শেষের অংশটুকু ছিল যে 5ই আগস্টকে বৈধতা দিয়ে কি 71কে বাতিল করে দেওয়ার চেষ্টা করা হচ্ছে কিনা, ডক্টর জি, ইউনূস কি সেই উনি চেষ্টা উনি করছেন? উনি সাধারণ একজন জনগণ হিসেবে উনি যেহেতু বুঝেছেন, আমার মনে হয় এখন সমস্ত বাংলাদেশি বুঝেছেন। ওনারা যারা 24কে প্রাধান্য দিয়ে 71কে ম্লান করে দেওয়ার জন্য এই কাজগুলো হচ্ছে। 71কে ম্লান করা কোনোভাবেই সম্ভব না, কারণ ওটা হচ্ছে আমাদের অস্তিত্ব, আমাদের সার্বভৌমত্ব। আর যেটা 24-এ ছিল সেটা একটা স্বৈর শাসকের পতন, একটা ফ্যাসিস্টের পতন। অনেক দিন বিভিন্নভাবে দেশি বিদেশি সহযোগিতায় ক্ষমতার অপব্যবহার করেছে, নির্বাচনকে কুক্ষিগত করে রেখেছে। তাকে তাকে আমরা মানে ছাত্র জনতা সবাই মিলে, এখানে গার্ডিয়ান থেকে শুরু করে প্রত্যেকেই এই 24-এর যুদ্ধের সাথে ছিল, 71-এর যুদ্ধের সাথেও ছিল। কিন্তু 71-এর যুদ্ধটা আমাদেরকে একটা সার্বভৌমত্ব, একটা দেশ এনে দিয়েছে। এটার সাথে কোনোভাবেই 24কে 90কে একখানে করা যাবে না ওই একটা জায়গায়। এইখানে এটা হলো গিয়ে 1 নাম্বার যদি থাকে, এটা হচ্ছে আমার দেশ, এটা 56,000 বর্গ মাইল, আর বাকিগুলো হচ্ছে আমার দেশের আভ্যন্তরীণ ব্যাপার। জি, তো আভ্যন্তরীণ ব্যাপারে আমরা অনেক, আমাদের খারাপ সময় যেতে পারে, ভালো সময় যেতে পারে, আমাদের গণতন্ত্র হরণ হতে পারে, সেগুলো আবার আমরা জোড়াতালি দিয়ে ঠিক করতে পারি। সেটা কিন্তু দেশ নিয়ে যখন কোনো কিছু হয়, লাইক আমি আপনাকে যদি বলি, যেমন করিডোর নিয়ে কথা হচ্ছে, যেমন সেন্ট মার্টিন নিয়ে কথা হচ্ছে, এগুলো কিন্তু দেশের সার্বভৌমত্ব একদম নাড়ি ধরে টান দিয়েছে। এটা কিন্তু আবার আপনার ওই 71-এর যায় অবস্থা, এরকম অবস্থা চলে যাচ্ছে। সেটাকে আমাদের আবারও সবাইকে একসাথে যদি এমন হয় প্রতিহত করতে হবে। কিন্তু 24কে আমি বলতে চাই একটা গণ অভ্যুত্থান, যে গণ অভ্যুত্থানটা নষ্ট করেছে কারা? 24-এ যে ছেলেগুলোকে আমরা সামনে এগিয়ে দিয়েছিলাম, আমরা পেছনে ছিলাম, সেই ছেলেরাই, তারাই, এবং এই সরকার এসেই যখন বলল যে এই ছাত্ররা আমাকে ক্ষমতায় নিয়ে আসছে, সেদিন থেকে ছাত্রদের মাথা বিগড়ে গেল। সেই দিন থেকে এই দেশের 24-এর গণ অভ্যুত্থান, আমি বলতে চেয়েছিলাম, সেই গণ অভ্যুত্থানটাকে গলা টিপে হত্যা করলো। এখনো পারে 24টাকে বাঁচিয়ে রাখতে, তারা যদি চেষ্টা করে, তারা যদি সৎ থাকে সরকার, এবং তারা যদি সবাই মিলে নিরপেক্ষ হয়। গতকাল জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে দ্বিতীয় দফার বৈঠক শেষে এনসিপি যে সংবাদ সম্মেলন করেছেন, নানান বিষয়ে তারা কথা বলেছে। সেখানে একটি বিষয় ছিল যে স্থানীয় সরকার নির্বাচন নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে করার প্রস্তাব তারা দিয়েছে। নির্দলীয় নিরপেক্ষ সরকার অধীনেও চায়, এবং সেই সাথে ক্ষমতার ভারসাম্য রক্ষার জন্য তারা বিরোধী দল থেকে প্রধানমন্ত্রীর কথা বলেছেন। এই বিষয়গুলো নিয়ে আসলে আপনার মন্তব্য জানতে চাই। তাহলে তো শোনেন, ঘুরে ঘাড়ে তো একই হলে তাহলে তার নির্বাচনের কোনো দরকারই পড়ে না। কেউ কোনো দিন বিরোধী দল যদি প্রধানমন্ত্রী পায়, তাহলে সরকারি দল কাকে বলে? তাহলে তো আর সরকারি দলের প্রয়োজন পড়ে না। বিরোধী দলকে কি বলা হয় সারা বিশ্বে? বিরোধী দলকে বলা হয় যে আপনার ছায়া সরকার। জি, তো ছায়া সরকার যদি সরকার হয়ে যায়, তাহলে তো সরকারি দলকেই ছায়া সরকার হতে হবে। তাহলে তার এই ধরনের দরকার পড়ে না। তাদের মাথা যে ঠিক নাই, তাদের ঠিক থাকার কথাও না। তাদের বয়স কত? সব কিছু শোনেন, আপনার বয়স যতই হোক, অভিজ্ঞতা যদি না থাকে আপনি কিছুই শিখতে পারবেন না। তাদের অভিজ্ঞতা নাই, তাদের বয়সও নাই। এবং তাদের সাথে যারা আছেন, এই কিংস পার্টির কিংসরা, তাদেরও অভিজ্ঞতা নাই, শুধু বয়সটাই বেড়েছে, অভিজ্ঞতা নাই। তাহলে তারা তো এই ধরনের কথা বলবে। আর স্থানীয় সরকার আপনার 4টা স্থানীয় সরকার, সিটি কর্পোরেশন, পৌরসভা, উপজেলা, ইউনিয়ন পরিষদ, 4টা নির্বাচন করতে মিনিমাম বাংলাদেশের মতো দেশে 2 বছরের ব্যাপার। তাহলে তারা যদি একদম র্যান্ডম নির্বাচন করে, যে একটার পরে একটা করে যাবে, তাও কিন্তু মিনিমাম 2 বছর লাগবে। তারা তো সময় ক্ষেপণ করার জন্য এই ধরনের কথাগুলো বলছে। নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে সেটা হলে কি ভালো হয় কিনা, এটা আপনার কাছে কি মনে হয়? নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে হওয়াটা, আমি সেটাই বলছিলাম, ইন্টারিম গভর্নমেন্ট কিভাবে স্থানীয় সরকার নির্বাচন করবে? এটা তো স্থানীয় সরকার নির্বাচন চলমান, সেটা তার তো করার কথা না। সে একটা জাতীয় নির্বাচন দিবে এবং খুব তাড়াতাড়ি নেমে যাবে। তাকে বেশি সময় দেওয়া হয়েছে বলে সে আরো থাকার জন্য সে এই ধরনের কথাগুলো বলাচ্ছে, এই পোলাপানগুলো দিয়ে। এটা তো তার কোনোভাবেই উচিত না। কারণ স্থানীয় সরকার, এটা আমি তো দূরের কথা, একজন নিরপেক্ষ কোনো দল করে না, সেই মানুষ এই কথাটা স্বীকার করবে না। যদি তার বুদ্ধিভিত্তিক যদি রাজনীতি, এই দেশের সচেতন মানুষ হয়,
তাহলে সে নিজেও এই কথাটা কোনোভাবেই, আজকে আপনি দেখেন যে স্থানীয় সরকারটাকে তারা কোথায় নিয়ে গেছে। আপনি সিটি কর্পোরেশন উত্তর দক্ষিণ দেখলেই আপনি বুঝবেন যে কোথায় নিয়ে গেছে। তাহলে সারা বাংলাদেশ যখন এই অবস্থায় নিয়ে যাওয়া হবে, তখন বাংলাদেশের কি অবস্থাটা হবে? স্থানীয় সরকার যারা চালাচ্ছে তারা তো চরম অন্যায় কোন পর্যন্ত গেলে, যে পিএসএ দুদকে 3 মাস 6 মাসেই ডাকে। শেখ হাসিনার একটা কথা বলছিল যে তার পিয়ন 400 কোটি টাকার মালিক, এটা বলাতে কিন্তু জনরোষ কিন্তু 100 গুণ 1000 গুণ বেড়ে গিয়েছিল, তার নামার জন্য তড়িৎ করেছিল। সেটার কিন্তু 15.5 বছরে একটা প্রধানমন্ত্রীর পিয়ন 400 কোটি টাকার মালিক হয়েছে। আপনার এখানে 7 মাস 8 মাসে আপনার প্রায় 400 কোটি টাকা, জি। বইয়ের উপর 400 কোটি টাকা, এই যে টাকাগুলো এই 7 মাসে, তাহলে তো ওই হিসেবে তো অন্য সরকার কিছুই না এদের কাছে। জি, অসংখ্য ধন্যবাদ। আমি একটু মাসুদ কামাল ভাই এই বিষয়টা নিয়ে আপনার কাছে একটু মন্তব্য জানতে চাইবো যে স্থানীয় সরকার নির্বাচনের কথা তারা যেটি বলছে যে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে তারা করার প্রস্তাব দিয়েছে, সেই বিষয়টি নিয়ে আপনার মন্তব্য কি থাকবে? সেই সাথে তারা বলছে যে বিরোধী দল থেকে তারা প্রধানমন্ত্রী চায়। আমি পরের বিষয়টা আগে বলি, কিন্তু বিরোধী দল থেকে প্রধানমন্ত্রী চাই এটা কোথায় পাইছেন আমি জানি না, আমি পাইনি কোথাও পর্যন্ত। কোথায় বলছি এটা উত্তরের মুখপাত্র সার্জিস আলম বলেছেন। কি বলছি আসলে বলেন তো, হুবহু বলেন তো আমাকে। আচ্ছা, আমি একটু কোট করেই বলি একেবারে। সেটি হচ্ছে যে ক্ষমতার ভারসাম্য রক্ষায় বিরোধী দল থেকে প্রধানমন্ত্রী চায় এনসিপি। এটা হচ্ছে বাংলা ট্রিবিউনের একটি সংবাদ যেখানে সার্জিস আলম এই কথা মানে বলেছেন। যারা হেরে যাবে তারা প্রধানমন্ত্রী হবে, জি। মানে দৌড় প্রতিযোগিতা যে সেকেন্ড হবে সে স্বর্ণপদক পাবে, আর যে যে ফার্স্ট ফার্স্ট হবে হবে সে রৌপ্য, সে ব্রোঞ্জ পদক পাবে। ব্রোঞ্জ। মানে আমি জিনিসটা দেখেন, এটা আমি আবার আপনার কাছে কনফার্ম করলাম কেন, আমার কাছে মনে হয় না কোনো সুস্থ মানুষ এই ধরনের কথা বলতে পারে। ক্ষমতার ভারসাম্য যেখানে বলা হচ্ছে আপনি সেখানে তো ভারসাম্য করেন না ভাই, আমার কোনো সমস্যা নাই। রাষ্ট্রপতির কাছে তো ক্ষমতা থাকবে, আপনি তার ভারসাম্য প্রেক্ষিতে কি করেন। এটা বলেছে? সেখানে আমার একটা কোনো আপত্তি নাই। উপপ্রধানমন্ত্রী থাকতে তো পারে। যিনি হেরে যাবেন উনি যদি প্রধানমন্ত্রী হয় তো সবাই তাহলে হারতে যাবো, তো আমার প্রাইম মিনিস্টার হওয়া দরকার, আমি হারি। তুমি এটা কি রে, পাগল না মাথা খারাপ? আমি তো বুঝতে পারছি না এই ছেলেটার কথাবার্তা, আমি কিছু বুঝি না রে ভাই, আমি জানি না এটা আমি কিভাবে কি লিখতে বলছি। পারতো? সেখানে এটা হলো একটা ইস্যু। আর সেকেন্ড যে ইস্যুটা বলেন আপনার, স্থানীয় সরকার নির্বাচনটা নির্দলীয় সরকারের অধীনে চাই, আমি এটা চাই। জি, কেন আমি এটা চান? খুব সিরিয়াসলি জি, চাই। কেন চান? আপনার কাছে আমি কেন বলছি মনে হয় আপনাকে, যেটা? জি। দেখেন বিএনপি গত 15 বছর ধরে কি আন্দোলন করতেছিল। তাদের আন্দোলন ছিল হলো একটা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন চায় তারা। কেন কেন চায়? কারণটা হলো তারা মনে করে যে যদি একটা দলীয় সরকার থাকে সে এই নির্বাচনটাকে প্রভাবিত করতে পারে, তাই তো পারে। জি, তাহলে যদি স্থানীয় সরকার নির্বাচন কি নির্বাচন না? নির্বাচন তো। জি। সিটি কর্পোরেশনের মেয়র কি হবে, এটা ইলেকশন, এটা ইম্পর্টেন্ট না? ইম্পর্টেন্ট তো। এই নির্বাচনটা আমি মনে করি তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হওয়া উচিত, নির্দলীয় সরকারের। কারণ যদি ধরেন আগামীতে ক্ষমতায় বিএনপি গেল, তখন বিএনপির আমলে তখন স্থানীয় সরকার হবে, কোনো ইলেকশন হবে না, সব নমিনেশন হবে, বলে দেব তুমি 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 তুমি, হয়ে গেল। তাহলে ইলেকশন তো হলো না। ইলেকশনটা হলো কি, যতবার ইলেকশন হবে, যত জায়গায় ইলেকশন হবে, সবগুলি ইলেকশন আমরা চাই যেন ভালো ইলেকশন হোক। একদম। এখন প্রতিদিন তো নিরপেক্ষ সরকার আসবে না, 5 বছরে একবার আসবে। যখন আসবে তখন শুরুটা আমি মনে করি স্থানীয় সরকার নির্বাচনগুলি করে দেওয়া সম্ভব। আচ্ছা, আপা যে মানে সময়সীমা উল্লেখ করলেন, এত সময় লাগার কোনো কারণ নাই। সিটি কর্পোরেশনগুলো একদিনে হয়ে যায়। যদি একদিনে যদি সারা দেশে জাতীয় সংসদ নির্বাচন হতে পারে, তো একদিনে সিটি কর্পোরেশন নির্বাচন হওয়া সম্ভব না। বরঞ্চ এটা আগে হওয়া উচিত এই কারণে যে এটা হলে হয় কি, যে ইলেকশন কমিশনের দক্ষতাটাও কিন্তু মানে হয়, পরীক্ষা করা যায়। পরীক্ষা করা যায়। কাজে আমি মনে করি যে স্থানীয় সরকার নির্বাচন অন্তর্বর্তীকালীন হোক অথবা তত্ত্বাবধায়ক হোক, এই সরকারের অধীনে হওয়া উচিত, দলীয় সরকারের মনে অধীনে না। করছেন। আরেকটি বিষয় নিয়ে একটু জানতে চাই, আওয়ামী লীগ নিষিদ্ধের পর জিএম কাদেরের বাড়িতে হামলার ঘটনাকে কেন্দ্র করে নতুন করে যে বিষয়টি উঠছে, জাতীয় পার্টিকে নিষিদ্ধ করতে হবে এবং এরকম কথা হচ্ছে যে ঈদের পর এই দাবিটা আরো বেশি জোরালো হবে, এমনটাই বোঝা যাচ্ছে যতটুকু আর কি বিভিন্ন মাধ্যমে। তো এই যে বিষয়টা যে আওয়ামী লীগ নিষিদ্ধের পর জাতীয় পার্টিকে যদি নিষিদ্ধের আন্দোলনটা শুরু হয় ঈদের পর, সেটি আসলে কোন দিকে যাবে? এটা কেউ আন্দোলন করতেই পারে, আন্দোলন করে না আমার কোনো বক্তব্য নেই। যদি কেউ আন্দোলন করে নিষিদ্ধ করাইতে পারে, করতে পারে। ওনারা এনসিপি আছে, একটা ভালো পার্টি, এই পার্টি যা চায় সরকার তাই দেয়। আওয়ামী লীগ নিষিদ্ধের পর যদি জামাত নিষিদ্ধ হয়, সেক্ষেত্রে জামাত নিষিদ্ধ হবে, নির্বাচনের উপর বিএনপি নিষিদ্ধ চাইতে পারে, বিএনপি নিষিদ্ধ হয়ে যাবো। সব পার্টি নিষিদ্ধ। ওনারা চাইলেই তো পায়।
ওনারা চাইলেই পায়, অসুবিধাটা কি আছে? সব নিষিদ্ধ। কে থাকবে? একমাত্র এনসিপি থাকবে, কারণ ওনার হিসাব করে দেখছে ভোটে খেয়ালে একজনও পাস করবো না। আমি আগে মনে করতাম আমি একজন পাস করবো, এখন আমার হিসেবে বলে একজনও পাস করবে না। জামানত বাজেয়াপ্ত হবে। তো যদি পাস না করে তাহলে তাদের তাহলে ক্ষমতা যাওয়ার উপায়টা কি? সব নিষিদ্ধ, আমি একা থাকুম। পরে বলতে পারে যে ভোটও দেওয়া লাগবে না, ইউনূস সাহেব কব আমি ইলেক্টেড হয়ে গেলাম। ইউনূস সাহেবের প্রেস সেক্রেটারি তো প্রথম দিনেই বলছে নাহিদ ইসলামকে আগামী দিনের প্রধানমন্ত্রী, তো বলেই দিছে। সমস্যাটা কি? ভাই রে ভাই, এটা মগের মূল্য পাইছে না? ওই মগের মূল্য আগে এক ভদ্র মহিলা পাইছিল, যাওয়ার সময় কিছু কাপড় চোপড় ঠিক মতো নিয়ে যেতে পারে নাই। তো মগের মূল্য যদি কেউ মনে করে তাদের যে কি পরিণতি হবে, এটা ভাই আমি এটা মানে বলে ঠিক করতে পারছি। ওনার তো যাওয়ার জায়গা ছিল, জি। তো যাওয়ারও জায়গা থাকবো না। মনিয়াপা, জুনের পথে এখন পর্যন্ত যতটুকু বোঝা যাচ্ছে জুনের পথে ইউনূস সরকার রয়েছেন, কিন্তু বিএনপির সমর্থন তো আসলে জুন পর্যন্ত নেই। সেক্ষেত্রে বিএনপির আসলে এখন কর্মপরিকল্পনা কি, বা বিএনপি কি করতে পারে? দেখেন, বিএনপির নেতা জনাব তারেক রহমান সাহেব বলেছেন যে ডিসেম্বরের মধ্যেই নির্বাচনটা হতে হবে, এবং চাইলে কিন্তু তারা আরো আগেও দিতে পারে। এই কথাটাও বিএনপি থেকে হয়েছে। আপনি দেখেছেন যে আমাদের স্ট্যান্ডিং কমিটির মেম্বার সালাউদ্দিন সাহেব কিন্তু বলেছেন, এটা যেটা সবার মাধ্যমেই প্রকাশ পেয়েছে, উনি যেভাবে বলেছেন যে বারবার ডেকে এনে এইবারও কি আবার ডাকার জন্য আসবে কিনা, এবং ঘটনা তাই। এখন পর্যন্ত আমরা কিন্তু শুনি নাই নির্বাচনের কোনো ডেটটা, আমরা শুনি নাই যে এটা ডিসেম্বরের মধ্যেই হবে কি হবে না। আমরা শুধু দেখলাম পুলিশদের সাথে বসলেন প্রধান উপদেষ্টা। জুনের মানে 30 তারিখ পার হবে না, বা একদিনও বেশি হবে না। একদিনও বেশি হবে না, সেখানেও তো তার আন্তরিকতা নাই। তাহলে তো উনি একটা ডেট প্রকাশ করতে, এবং যেটা বলা হয়েছে যে কেন জুন পর্যন্ত যেতে হবে, যেটা বিএনপি সহ অন্যান্য দল বলেছে যে এই কারণে জুন পর্যন্ত যাওয়া যাবে না, জানুয়ারির পর পর্যন্ত যাওয়া যাবে না। জামাতের মতো দল সকালে একটা বিকালে একটা বলার পরেও কিন্তু বলেছে ডিসেম্বরের মধ্যেই হতে হবে, কিংবা রোজার আগে হতে হবে। এখন মার্চ এপ্রিলের কথা তারা বলছে। এই যে তারা কিন্তু 3 রকম কথা বলছে দিনের মধ্যে, তারপরেও কিন্তু তারা বলছে একটা টাইম দিয়ে বলছে। ওনারা কিন্তু সরকার কিন্তু কোনো টাইম ফ্রেমের ধার ধারছে না। সরকার এখানে কি চাচ্ছে, এবং সরকার যা বলায় তার একটা কিংস পার্টিকে দিয়ে বলায়, যাদের এখনো কোনো নিবন্ধন নাই, যাদের এখন পর্যন্ত আমরা ওপেন কোনো গঠনতন্ত্র দেখি নাই, যাদের এখন পর্যন্ত আমরা কোনো মানে স্বচ্ছতা দেখি নাই, সেই জায়গায় তারা তাদের দিয়ে বলাচ্ছে যে নির্বাচন এই মুহূর্তে চাই না, আগামী যেমন ধরেন কেউ বলেছে 5 বছরের মধ্যে নির্বাচন চাই না, কেউ এটা বলেছে যে আগে রায়, আগে বিচার, তারপর সংস্কার, তারপরে নির্বাচন, 3 নাম্বার। শুধু তাই না, যখন নির্বাচন নিয়ে এই নিয়ে লাস্ট কথা চলে, তখনও এই সরকারের একজন উপদেষ্টা বলেছে আমরা তো শুধু নির্বাচনের জন্য আসি নাই, আমরা আরো কয়েকটা কাজ করতে আসছি। তখন কিন্তু বলেছে যে সংস্কার, বিচার এগুলোও কিন্তু আমরা করব। তাদেরকে কে এই কথাগুলো বললো, এই কাজগুলো তাদেরকে কে দিল, এটা কিন্তু আমরা দেখি নাই। এই 9 মাস 10 মাসের মধ্যে তাদের ক্ষমতা হাতে নেওয়ার পরে থেকে আমরা কিন্তু এরকম দেখি নাই যে জনগণ থেকে এই ধরনের কোনো কথা আসছে, কোনো রাজনৈতিক দল থেকে এই ধরনের কোনো কথা আসছে, আমরা এইসব কিছুই দেখি নাই। এখন তারা বলছে, যখন তারা জুলাই চার্টারের কথা বলে, তখন সরকার বলছে এটা আমাকে করতে হবে খুব তাড়াতাড়ি, আমি জুলাইয়ের মধ্যেই করে ফেলবো। তখন আবার তাদেরই আইন উপদেষ্টা বলে যে এটার মধ্যে যে আসলে কি আছে আমি তাও জানি। কিন্তু আপা, জুলাই সনদের প্রশ্ন যখন আসে তখন বিএনপি জুলাই সনদ নিয়ে কিছু বলে না কেন? কারণ এর আগেও কিন্তু এনসিপির পক্ষ থেকে বলা হয়েছিল যে একটা নির্দিষ্ট বড় দলের কারণে জুলাই সনদটা দ্রুত সময়ের মধ্যে দেওয়া সম্ভব হয়নি, এরকম অভিযোগও কিন্তু ছিল আপনাদের দিকে। জুলাই সনদটা কি হবে এটাই তো কেউ জানে না, তো কি হবে এটা জানলে না বিএনপি কথা বলবে? বিএনপি কি পোলা পান যে এদের সঙ্গে সঙ্গে বিএনপি সারাক্ষণ নাচতে নাচতে কথা বলবে? এরা কি করবে? এরা এক এক সময় ডেট নিল, সরকার বললো আমি কিচ্ছু জানি না, তারপরে সরকার আবার যখন এরা ঘোষণা দিবে কি, তখন সরকার বললো যে আমাকে টাইম দাও, আমি জানুয়ারির মধ্যে বলে দিচ্ছি 15 তারিখের মধ্যে, তারপরে জানুয়ারির 1 মাস গেল, পারলো না, তারা টাইম নিল আবার, এখন তারা বলছে জুলাইয়ের মধ্যে দিবে। কি দিবে? আমি এটাই বলছিলাম যে আইন উপদেষ্টা যিনি আইন নিয়ে কাজ করে, উনি বললেন যে উনি এখনো ক্লিয়ার না। ঐকমত্য কমিশনে কি এই বিষয়গুলো নিয়ে বিএনপির সাথে আলোচনা হয়নি? যেহেতু সামনে মাসেই দেবার কথা, সেটা নেই এখন পর্যন্ত কি বিএনপির সাথে এই ধরনের কথা হয়নি। আমরা সর্বশেষ যা দেখলাম ঐকমত্য নিয়ে 4টা ব্যাপারে কথা হয়েছে। 70 অনুচ্ছেদ সংবিধানের, সেইখানে কাছাকাছি মত, যেটা অর্থ বিল,
আস্থা ভোট এবং সংবিধান সংশোধন, এই তিনটা ব্যতি রেখে আর যে কোনো ব্যাপারে দলের বিপক্ষে কথা বলতে পারবে। তারপরে 2 নম্বর, সংসদের স্থায়ী কমিটিতে কতজন সভাপতি থাকবে? কেউ বলেছে যে 40 থেকে 50%, বিএনপি বলেছে 5টি ছাড়াও আরও যদি 2-1টা লাগে তারা দিবে, আগে যেমন 5টির কথা বলা হয়েছিল। তারপরে নিম্নকক্ষে নারী আসন নিয়ে বলা হয়েছে, কেউ কেউ বলেছে বেশিরভাগ 25%, আবার আপনার কেউ বলেছে, বিএনপি বলেছে 100 জনের সুপারিশ আছে। তারপর আরেকটা হলো তত্ত্বাবধায়ক সরকার ব্যাপারে, এই একটা ব্যাপারে সবাই একমত হয়েছে সম্পূর্ণ, অন্যগুলো অনেকটাই একমত হয়েছে, এখানে কিছু এদিক ওদিক। এছাড়া তো আমার মনে হয় না যে এটা নিয়ে কোনো কথা শুনেছি, অসংখ্য আমরা ধন্যবাদ। সংস্কার নিয়েই কথা শুনেছি। একটু আসতে চাই জনাব মাসুদ কামাল। আজকে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইস তিনি সাংবাদিকদের সাথে কথা বলেছেন। তিনি করিডোর প্রশ্ন নিয়ে অনেকগুলো প্রশ্নের উত্তর দিয়েছেন। তিনি বলেছেন যে বাংলাদেশ এবং মিয়ানমার না চাইলে, ঐক্যমত্য না আসলে তারা জাতিসংঘ এই ব্যাপারে না গলাতে চায় না। সেই সাথে তিনি বলেছেন বাংলাদেশের মধ্য দিয়ে রাখাইনে মানবিক সহায়তার জন্য যে করিডোর, সেটি প্রতিষ্ঠায় কাজ করছিল বাংলাদেশ সরকার, কিন্তু এই প্রক্রিয়ার সঙ্গে জাতিসংঘ জড়িত নয়। এটি নিয়ে আপনি কি বলতে চাইবেন? তাহলে তো বোঝাই গেল এতদিন যে জাতিসংঘের মানে বরাত দিত। অজুহাত দেওয়া হতো ভুয়া। ওই যে কি একটা আছে না, নিরাপত্তা উপদেষ্টা না কি, খলিলুর রহমান, তো উনি তো তাহলে ভুয়া কথা কিছু। যদি জাতিসংঘ জড়িত না থাকে তাহলে কার অনুরোধে সে করিডোর দিব? এটা তো বুঝলাম না ভাই। সেটা দেখে তো মানে ওনার জন্য তো আমার খুব মানে মায়া হচ্ছে। ইউনিয়ন কি জবাব দিব? মায়ানমারও চায় না, কেউ চায় না, কেউ আমি চায় একলাই চাই। কি কারণে চাই? এটা কি আজব লোক নাকি? কি লোক নিয়ে এসে কোথেকে? বিদেশ থেকে কি কি লোক যে টোকাই আনছে আমি তো কিছু বুঝি না রে ভাই। অর্থাৎ করিডোর ইস্যু এখানে কি তাহলে কি মানে থেমে যাচ্ছে, বা এটি নিয়ে আসলে আপনারা কি দেখতে পাচ্ছেন? দেখেন আমি এখন বলি পর্যন্ত? আসলে আসলে কিছু না। এটা হলো জানেন কি, অনেক সময় টোকা দিয়ে দেখে যে রিয়াকশনটা কি হয়। তো এই টোকায় যে রিয়াকশন হয়েছে, রিয়াকশনের পরে সবাই চুপ হয়ে গেছে, কেউ তো তার পক্ষে নাই। একটা পলিটিক্যাল পার্টিকে দেখছেন যে বলে করিডোর দেওয়াটা খুব উচিত? এমনকি তাদের যে একান্ত অনুগত হিজ মাস্টার্স ভয়েস যে ওনাদের আছে একজন এনসিপি, তারাও তো বলার সাহস পায় না যে করিডোর দেওয়া দরকার। কেউ বলছে? বলে নাই। একটা প্রজেক্টে ওনাকে আনা হয়েছিল যে করিডোরটা দেওয়া হবে, কোনো একটা প্ল্যান আছে। তারা তো কোনো একটা করিডোরের নাম বৃহৎ পরিবর্তন রাষ্ট্রের- করে মানবিক চ্যানেলও বললেন এই হ্যাঁ, করিডোর নিয়ে। ওই শব্দের কিছুটা খেলাধুলা করছিল আর কি, করিডোর না চ্যানেল কত কিছু। কিন্তু তাও তো ভাই কেউ রাজি হয় নাই। শুনেন, বাঙালি জাতিটা না বড় অদ্ভুত জাতি, বড় অদ্ভুত জাতি। আপনি তারা 7 মাস বুঝাই দিবেন আর কেউ করিডোর দেবো, বাংলাদেশ ইন্ডিয়ারই যায় নাই করিডোর, শেখ হাসিনাই করিডোর নিতে পারে নাই, এই দেশের মানুষ বুঝাতে পারে নাই, আর উনি বুঝে এলাবো। এত সোজা না রে ভাই। জি, ওনার ওই যে স্বপ্ন বিক্রির ভাষণ, ওইটা বিদেশে চলে, আমাদের দেশে চলে না। বিদেশের লোকজন যখন শুনে যে দারিদ্রকে মিউজিয়ামে পাঠাবো, ওরা মনে করে না জানি কি। আচ্ছা, উনি তো 10 মাস ধরে দেশে আছে, ওই মিউজিয়ামের একটা পিলারের মধ্যে বানাতে পারছে যে মিউজিয়াম উনি দারিদ্রকে পাঠাবে? পারছে তো? হুদা আলাপ তো কি লাভ আছে রে ভাই? এই বিষয়টি নিয়ে মনিয়াপা আপনি কি বলতে চাইবেন? যে করিডোর নিয়ে এত আলোচনা, এত সমালোচনা, সেই করিডোর নিয়ে আজকে গোয়েন লুইস আসলে তার অবস্থানটা, জাতিসংঘের অবস্থানটা পরিষ্কার করলেন। এটা তো এই সরকারের জন্য ভীষণ লজ্জাস্কর, কারণ সরকার জাতিসংঘের দোহাই দিয়েছে। এবং আপনি দেখেন যে যাদের মায়ানমারের যে জান্তা, তারা তো চাইবেই না, যারা মায়ানমারের আরাকান তারাও চায় না। তাহলে করিডোরটা চায় কে? একটা না চাইলে আমি আপনার কাছে একটা জিনিস চাইলাম না, আপনি আমার জোর করে দিয়ে দিলেন, তাও আপনার সার্বভৌমত্বের মতো জিনিস আপনি জোর করে দিয়ে দিলেন, এটা কি হয়? এটা তার মানে ওনাদের এখন ক্লিয়ার করা উচিত। জাতিসংঘ যেহেতু বলেছে, যদিও ওনারা তেল দিবে, কারণ বিদেশিদের দিয়ে দেশ চালাচ্ছে, বিদেশি নাগরিকরা, তাদের এই দেশের প্রতি টান নাই। তারা 1 প্রজন্ম 2 প্রজন্ম বাইরের দেশে থাকে, তাদের সন্তান বাচ্চা কাচ্চা সব বিদেশ, তারা ডলার পাউন্ড এইসব হিসাব করে চলে। তাদের এই বাংলাদেশের মতো জায়গা থেকে তারা ইনকাম করতে আসছে আর বেচতে আসছে। কারণ না বেচতে আসলে 1 মাস আগে আপনি এই এপ্রিলে আপনার প্রথম দিকে পররাষ্ট্র উপদেষ্টা বললেন দেওয়া হয়ে গেছে, তার প্রায় নীতিগত সিদ্ধান্ত হয়েছে, তার প্রায় মাসখানেক পরে আপনার নিরাপত্তা উপদেষ্টা, যাকে নিয়ে অনেক সমালোচনা, অনেক আগের সমালোচনা, পরের সমালোচনা, এই মুহূর্তে এরকম একজন ব্যক্তি যে কিনা বিদেশি নাগরিক, সে বাংলাদেশের সেনাবাহিনীর মতো জায়গায় সেনাবাহিনীর নিরাপত্তার উপদেষ্টা কিভাবে হয়? আমার হিসাবে মিলে না। কারণ সেনাবাহিনী একটা যে কোনো দেশের পৃথিবীর
যে কোনো দেশের প্রাণ, তারা দেশটাকে রক্ষা করার দায়িত্ব আছে। সেইখানের যদি ভেতরের কথা বাইরে প্রকাশ হয়ে যায়, কারণ এই সরকার তো এসেছেই এই কারণে, কারণ স্টারলিংক আপনি দেখেন, উনি ওনার নামে নিয়েছে, যার নামেই নিক, ওটা নিয়ে দুঃখ নাই, উনি ব্যবসা করুক, কিন্তু এই স্টারলিংকের মাধ্যমে বাংলাদেশের এই মুহূর্তে নাজুক বাংলাদেশের এবং ভৌগোলিক অবস্থানে আমরা যে জায়গাটায় অবস্থান করছি, এটা কিন্তু ভীষণ স্পর্শকাতর একটা জায়গা। এই আবার শেষ মুহূর্তে করতে হবে। এই সব বড় বড় দামি দামি এত পাওয়ারফুল স্টারলিংকের মাধ্যমে বিদেশে যে সব তথ্য যদি চলে যায়, যেটা আমি ঘরে বলছি সেটাও চলে যাচ্ছে, যেটা আমি আপনার সামনে বলছি সেটাও তো চলে যাচ্ছেই। তো তাইলে আমাদের আমাদের রাষ্ট্র চালানোর জন্য যে কূটনীতিটা, সেটা কি আদৌ থাকে? অসংখ্য সেটা কি ধন্যবাদ আপা। থাকার কথা? তো সেইখানে আপনার সেই নিরাপত্তা উপদেষ্টা উনি বললেন 1 মাস পরে যে না, এরকম হবে না, এরকম কোনো কথা হয় নাই, এরকম হবে না। অথচ আমরা জাতিসংঘের মহাসচিব যখন আসলেন, তখনই উনি যাওয়ার সময় পর থেকেই কিন্তু এই যে হিউম্যানিটি করিডোর, একেবারে মানবিক শেষ করিডোর, অংশে শেষ হয়ে এটা গেছে নিয়ে আমাদের কিন্তু সময়। কথা তখন থেকেই উঠছিল। আপনাকে ধন্যবাদ। সেই সাথে মাসুদ কামাল ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই আয়োজনে যুক্ত হবার জন্য। দর্শক, এতক্ষণ আপনারা যারা আমাদের সঙ্গে ছিলেন, আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখান থেকে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সঙ্গে থাকার জন্য। শুভরাত্রি।